আসসালামু আলাইকুম। স্বাগতম ইনসাইড নিউজ 24 এর নিরপেক্ষ সংবাদ আর তথ্যভিত্তিক বিশ্লেষণের বিশ্বস্ত ঠিকানায় আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল ফেরদৌস। প্রথমেই জানাবো ঢাকার 2 সিটির দিকে এনসিপির বিশেষ নজর। প্রস্তুত মেয়র পদে প্রার্থী তালিকা। উত্তরে দেখা যেতে পারে আদিবকে, দক্ষিণ থেকে লড়বেন আসিফ মাহমুদ। এরপর জানাবো আওয়ামী লীগ আমলের মামলা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত। রাজনৈতিক হয়রানিমূলক 1006টি মামলা প্রত্যাহারের অনুমোদন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা। আরও জানাবো সংসদের প্রথম অধিবেশনে হতে পারে স্পিকার নির্বাচন। আলোচনায় বিএনপির সিনিয়র 3 নেতার নাম, এগিয়ে ডাক্তার আব্দুল মঈন খান। জানাবো কার্যক্রম নিষিদ্ধ, তবুও খুলছে আওয়ামী লীগের কার্যালয়। সংস্কার ও জুলাই গণ অভ্যুত্থানের বিচার নিয়ে সরব নাসির উদ্দিন পাটোয়ারি। হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে পাটোয়ারির ফেসবুকে পোস্ট। এদিকে সেনাবাহিনীর শীর্ষদের রদবদল। ডিজিএফআই প্রধান হচ্ছেন কায়সার রশিদ চৌধুরী। চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেলেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। জানাবো ভারতের সাথে কোনো বন্ধুত্ব নয়, আগে জাতীয় স্বার্থ। বকেয়া না মেটানোয় ভারতের এয়ারলাইন নিষিদ্ধ করলেন তারেক রহমান। 3 দিনেই দিল্লিকে কড়া বার্তা দিল ঢাকা। এবং সবশেষে জানাবো আমাকে সরাতে পরিকল্পিত চক্রান্ত। ইউনূস সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। এবার যাচ্ছি পুরো খবরে। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রশাসনের বিরুদ্ধে সরাসরি সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলেছেন তিনি। কালের কণ্ঠকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপ্রধান জানিয়েছেন, গত 1.5 বছরে বঙ্গভবনকে পাশ কাটিয়ে কোনো প্রকার সাংবিধানিক নিয়মনীতির তোয়াক্কা না করে রাষ্ট্র পরিচালনা করেছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতি অভিযোগ করেন তাকে প্রতিনিয়ত রাষ্ট্রীয় কাজে বাধা দেয়া হয়েছে এবং পরিকল্পিতভাবে রাখা হয়েছে আড়ালে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রধান হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে তার যে প্রতিনিধিত্ব থাকার কথা, সেখানে ইউনূসের সরকার বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কসবো এবং কাতারের মতো দেশ থেকে সরাসরি আমন্ত্রণপত্র আসা সত্ত্বেও তাকে যেতে দেয়া হয়নি। এক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির নামে ভুয়া খসড়া চিঠি তৈরি করে তাতে সই করার জন্য চাপ দেয়া হয়েছিল। সেই চিঠিতে লেখা ছিল রাষ্ট্রপতি রাষ্ট্রীয় কাজে অত্যন্ত ব্যস্ত বলে বিদেশে যেতে পারছেন না। আবার দেশের মধ্যেও কোনো অনুষ্ঠানে অংশ নিতে দেয়া হয়নি তাকে। এমনকি বন্ধ করে দেয়া হয় বঙ্গভবনের প্রেস উইং। রাষ্ট্রপতি আরও জানান, তাকে অসাংবিধানিক উপায়ে পদ থেকে সরানোর জন্য সরকারের ভেতর থেকেই গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। 22 অক্টোবর বঙ্গভবন ঘেরাওয়ের নাটক সাজিয়ে তাকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা শুরু হয়, যা চলতে থাকে অন্তর্বর্তী সরকারের পুরো সময়কাল জুড়ে। তবে বিএনপির শীর্ষ নেতৃত্ব এবং সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পাশে থাকায় সফল হতে পারেনি রাষ্ট্রপতি অপসারণের অপচেষ্টা। এদিকে হঠাৎ করেই খুলছে একের পর এক আওয়ামী লীগের কার্যালয়। দলের কার্যক্রম স্থগিত থাকলেও কার্যালয়ের পতাকা উত্তোলন ও ইফতার পার্টির মতো ঘটনা ঘটছে। এমন প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ দলের কার্যালয় খোলা নিয়ে বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটপাড়ি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে তাদের কার্যালয় খোলা নিয়ে প্রশ্ন তুলে সংস্কার আর জুলাই গণ অভ্যুত্থানে হতাহতের ঘটনায় দায়ীদের বিচার হবে কিনা তা জানতে চাইলেন এনসিপির মুখ্য সমন্বয়ক। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কুমিল্লা 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক অ্যাকাউন্টে ট্যাগ করে একটি পোস্টে এই প্রসঙ্গ তোলেন তিনি। নাসরুদ্দিন পাটোয়ারি লিখেছেন, হাসনাত আব্দুল্লাহ কই, লীগ তো দোকান খোলা শুরু করেছে, নির্বাচন তো হলো, এবার সংস্কার আর বিচার হবে। এর আগে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এরপর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। অন্তর্বর্তী সরকারের অধীনে গত 12 ফেব্রুয়ারি তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপির নেতৃত্বাধীন সরকার। এই নির্বাচনে হাসান আব্দুল্লাহ কুমিল্লা থেকে জয়ী হলেও ঢাকা 8 আসনে লড়ে ফিরে যান নাসরুদ্দিন পাটোয়ারি।
ঢাকার 2 সিটি কর্পোরেশনের ডামাডোলের শুরুতেই প্রাথমিক মেয়র প্রার্থী ঠিক করেছে জাতীয় নাগরিক পার্টি। দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়ে গেছে। এনসিপির নেতারা জানান, ডিএনসিসির মেয়র প্রার্থী হিসেবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে প্রাথমিকভাবে বাছাই করেছে। আদিব সদস্য সমাপ্ত সংসদ নির্বাচনে 11 দলীয় জোট থেকে ঢাকা 18 আসনের প্রার্থী ছিলেন। বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হলেও 1,11,297 ভোট পান তিনি। অন্যদিকে 24 জুলাই গণ অভ্যুত্থানের সমস্যারী যোদ্ধা আসিফ মাহমুদ সিজু ভুইয়াকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী করতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। আসিফ মাহমুদ 24-এর অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। সংসদ নির্বাচনের প্রাক্কালে উপদেষ্টা পদ ছাড়েন। নির্বাচনকালীন এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া ঢাকা 8 আসন থেকে সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থী নাসরুদ্দিন পাটোয়ারির নাম আলোচনায় রয়েছে। এনসিপির একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, রমজানের পর সিটি কর্পোরেশন নির্বাচন হবে, তা ধরে নিয়ে নিজেদের প্রার্থীরা ঠিক করছে এনসিপি। এই নির্বাচনেও জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সঙ্গে সমঝোতা করে অংশ নেবেন তারা। সেই আলোকে প্রার্থীরা ঠিক করছেন। কাউন্সিলর প্রার্থী ঠিক করে সেই তালিকা নিয়ে জামায়াতের সঙ্গে সমঝোতার বৈঠকে বসবে দলটি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর গত 17 ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। এছাড়া উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট 10 জনকে। এখন স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ কে হচ্ছেন তা নিয়ে চলছে জোর আলোচনা। স্পিকার পদের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। ক্লিন ইমেজের নেতা হিসেবে তাকে স্পিকার নির্বাচিত করার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। নরসিংহের 2 আসন থেকে তিনি মোট 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরপর আলোচনায় রয়েছে দলটির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন এবার বরিশাল 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া আলোচনায় রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুকের নামও। জানা গেছে, এই 3 জনের মধ্যে থেকে একজনকে স্পিকার নির্বাচিত করার সম্ভাবনাই বেশি। এদিকে ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন লক্ষ্মীপুর 4 আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন মিজান, ভোলা 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এএম মাহাবুদ্দিন খোকনের নাম। মন্ত্রী হওয়ার আলোচনায়ও তারা এগিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রিসভায় তাদের জায়গা দেয়া হয়নি। ডেপুটি স্পিকার পদপ্রাপ্তি নিয়েও রয়েছে অনিশ্চয়তা, তবে দৌড়ে এগিয়ে থাকবেন তারা। এছাড়া সংসদের সরকার দলীয় চিফ হুইপ পদে নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক ও নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য বরগতুল্লাহ বুলুর নাম শোনা যাচ্ছে। বিএনপি সূত্র বলছে, দলের ভেতরে ও বাইরে আলোচনায় স্পিকার পদে ডক্টর আব্দুল মঈন খানের নাম বেশি গুরুত্ব পাচ্ছে। কারণ বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে মন্ত্রিসভার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়া হলেও ডক্টর খান এখনো সরকারের বাইরে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি 5মবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে প্রবীণের নেতাকে কোথায় অন্তর্ভুক্ত করা হয় তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বাংলাদেশের নতুন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন প্রধান প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে এই পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামের নাম বিবেচনায় রয়েছে বলে গুঞ্জন রয়েছে। অ্যাডভোকেট আমিনুল ইসলাম এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলায় আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ওই মামলায় দণ্ডিত হয়ে তিনি কারাবরণও করেছিলেন। একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তাজুল ইসলামকে ইতিমধ্যে অনানুষ্ঠানিকভাবে তাকে প্রতিস্থাপনের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তাজুল ইসলাম মন্তব্য করতে অস্বীকৃতি জানান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমানে জুলাই 2024-এর গণ আন্দোলনের সময় বিক্ষোভকারী ও পথচারীদের হত্যা ও আহতকারীর অভিযোগে আওয়ামী লীগের রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচার কার্যক্রম পরিচালনা করছে। ওই আন্দোলনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতন ঘটে। এছাড়া 2009 থেকে 2024 সাল পর্যন্ত সময় সংঘটিত গুমের ঘটনা সংক্রান্ত মামলাও ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এ পর্যন্ত 3টি মামলার বিচার সম্পন্ন হয়েছে। 3 দিন আগে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, তাকে বা প্রসিকিউশন টিমের অন্য সদস্যদের পরিবর্তনের কোনো ইঙ্গিত সে সময় তার কাছে ছিল না। সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ শীর্ষ পদে রদবদল করা হয়েছে। রোববার বাংলাদেশ সেনাবাহিনীর সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আদেশ অনুযায়ী সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্টিলারি ডক্ট্রিন অ্যান্ড ট্রেনিং সেন্টারের জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এদিকে সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রপতি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। জাতীয় সংসদে সংগঠিত নারী আসনে মনোনয়ন পেতে বিএনপিতে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এক্ষেত্রে মহিলা দলের পাশাপাশি অতীতে ছাত্রদল করার নেত্রীরা বেশ এগিয়ে আছেন। এরই মধ্যে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের কাছে প্রোফাইল তৈরি করে দিয়েছেন বিভিন্ন সময় আন্দোলন ত্যাগ স্বীকার করা নেত্রীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একাভাবে 209টি আসনে জয় পায়। আসন অনুপাতে সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে দলটি পাবে 35টি। তবে দলীয় সূত্রগুলো বলছে নারী আসনের বিষয়ে দলের নীতি নির্ধারণী পর্যায়ে এখন পর্যন্ত কার্যক্রম শুরু হয়নি। বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এবার সংরক্ষিত নারী আসনগুলো হবে নবীন প্রবীণের মিশ্রণে। তবে অপেক্ষাকৃত তরুণদের বড় একটা অংশকে দেখা যেতে পারে। পুরনোদের মধ্যে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফুজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শিরিন সুলতানা, রেহানা আক্তার, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়চৌধুরী, নীলফামারী থেকে বেবি নাজনীন সহ রয়েছে বেশ কিছু নাম। তবে সংরক্ষিত আসন থেকে বিএনপির চমক হিসেবে দেখা যেতে পারে সঙ্গীত শিল্পী বেবি নাজনীন ও কনক চাপাকে। সিরাজগঞ্জ থেকে বরেণ্য সঙ্গীত শিল্পী কনক চাপা ও নীলফামারী থেকে বেবি নাজনীন আলোচনায় আছেন। বেবি নাজনীন সংসদে নারী প্রতিনিধিত্ব করার আগ্রহের কথা জানিয়ে গতকাল গণমাধ্যমকে জানান তিনি দৌড়ঝাঁপ করছেন না। তবে যারা এ পদ দাবি করার যোগ্য অবশ্যই তাদের নাম লিখবে। এ বিষয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার গণমাধ্যমকে বলেন সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নের বিষয়টি ঈদের আগে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা নেই। এদিকে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী 11টি ও জাতীয় নাগরিক পার্টি 1টি আসন পাবে। অন্য 3টি আসন স্বতন্ত্র প্রার্থী ও নিজস্ব প্রতীকে জয়ী ছোট ছোট দলের মধ্যে বণ্টন করা হবে। দলগুলো হল বাংলাদেশ খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণ অধিকার পরিষদ ও খেলাফত মজলিস। জাতীয় নাগরিক পার্টি আরও শক্তি সঞ্চয় করতে যাচ্ছে। পদত্যাগী নেতাদের ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। জুলাই গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড এই সংগঠনটি ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম শুরু করতে আগামী 26 ফেব্রুয়ারি বিশেষ বৈঠক ডেকেছে। সেখানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এরই মধ্যে দলটির শীর্ষ নেতা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া 30 প্রার্থীকে নিয়ে বৈঠক করেছে। দলের নির্বাচন পরবর্তী করণীয়, সাংগঠনিক কার্যক্রম এবং পদত্যাগ করা নেতাদের দলে ফিরিয়ে আনা সহ নানা বিষয়ে একাধিক বৈঠক করতে যাচ্ছে এনসিপি। ওই বৈঠকে সাংগঠনিক আলোচনা সহ আগামীতে কি কি করণীয় এমন একটি রূপরেখা উঠে আসবে। এই প্রসঙ্গে শনিবার সন্ধ্যায় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বাংলাদেশের সংবাদ মাধ্যম ডেইলি যুগান্তরকে বলেন, আগামী 26 ফেব্রুয়ারি আমরা গুরুত্বপূর্ণ সভা ডেকেছি। ওই সভায় বিস্তারিত আলোচনা হবে। নির্বাচন পরবর্তী আলোচনা ও আগামী দিনের পরিকল্পনা নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমরা সিদ্ধান্ত নেব আগামীতে কি কি করব, কি কি করা উচিত। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাসনুহা জাবিন সহ সারা দেশের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাদেরই দলে ফেরানোর চেষ্টা করছে এনসিপি। দল থেকে যারা চলে গেছেন তাদের ফিরিয়ে আনা প্রসঙ্গে মনিরা শারমিন বলেন, যারা চলে গেছেন তাদের কারো পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। আমরা একসঙ্গে আন্দোলন করেছি, একসঙ্গে হেঁটেছি, সংগ্রাম করেছি। আমাদের 26 ফেব্রুয়ারির সাধারণ সভায় এই বিষয়গুলো উঠে আসবে। আমাদের দরজা খোলা। যারা চলে গেছেন তাদের কি করে ফিরিয়ে আনা যায় এবং আগামী দিনে দল আরও শক্তিশালী কিভাবে করা যায় এ বিষয়ে আলোচনা হবে। সভায় পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আলোচনায় তৃণমূলে দলের সাংগঠনিক দুর্বলতার বিষয়টিও উঠে আসবে। মূলত আমরা এখন সংগঠনে জোর দিতে চাচ্ছি। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক শীর্ষ নেতা বলেন, এখন দলকে আরও শক্তিশালী করতে হবে। যারা চলে গেছেন তারাও আসবেন। নতুন করে দলে আরও নেতাকর্মী যুক্ত হবে। নির্বাচনে এনসিপি সাধারণ মানুষের যে অংশগ্রহণ পেয়েছে তাদের নিয়ে দল আরও এগিয়ে যাবে, শক্তি অর্জন করবে। এরই মধ্যে দলের শীর্ষ নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, দলকে আরও এগিয়ে নিতে যা যা করণীয় তা করা হবে। এবারও নির্বাচনে এনসিপি প্রার্থীদের অনেকেই বিপাকে পড়েছিলেন তৃণমূলে যথাযথ সংগঠন না থাকায়। এখন তৃণমূলে সংগঠন দাঁড় করাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমান বলেছিলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। অনেকেই হয়তো ভেবেছিলেন এটি কেবলই একটি রাজনৈতিক স্লোগান বা ভোটের মাঠে মানুষের মন জয় করার জন্য বলা একটি সুন্দর কথা। কিন্তু ক্ষমতায় বসার মাত্র 3 দিনের মাথায় তিনি তার কাজের মাধ্যমে বুঝিয়ে দিলেন এটি শুধু মুখের কথা নয়, এটি তার এবং তার সরকারের একদম প্রধান মূলনীতি।
ভারত হয়তো ভেবেছিল বাংলাদেশের নতুন সরকার তাদের প্রতি আগের চেয়ে অনেক বেশি নমনীয় হবে, মিষ্টি কথায় আর কূটনৈতিক বার্তায় হয়তো সহজেই মন গলানো যাবে, কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টো। ভারত যখন বন্ধুত্বের বার্তা নিয়ে হাজির, ঠিক তখনই জাতীয় স্বার্থের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় না দিয়ে কঠোর অবস্থান নিল ঢাকা। কোনো রকম সামরিক বা রাজনৈতিক বুলি ছাড়াই সেফ নিয়মের শক্তিতে ভারতের টুটি টিপে ধরল তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। এই ঘটনাটি কোনো কাল্পনিক গল্প নয়, বরং কূটনীতি আর নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার একদম বাস্তব উদাহরণ। কিভাবে কোনো রকম হুঙ্কার ছাড়াই শুধু একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে একটি দেশ তার শক্তিশালী প্রতিবেশীকে বুঝিয়ে দিতে পারে যে বন্ধুত্ব মানেই বিনা শর্তে ছাড় দেওয়া নয়। আজকের ভিডিওতে আমরা সেই ঘটনারই বিস্তারিত জানব, কিভাবে বকেয়া টাকার জন্য ভারতের একটি বড় এয়ারলাইন্সের আকাশপথ বন্ধ করে দেওয়া হলো, আর তার ফলে কিভাবে ভারতের পুরো উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের ধাক্কা লাগলো, সেই হিসাবই আজ আমরা সহজ ভাষায় মিলিয়ে দেখব। বাংলাদেশের নির্বাচনে যখন বিএনপির বিজয় নিশ্চিত হল, তার পরপরই ভারতের দিক থেকে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ দেখা যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব দ্রুত একটি অভিনন্দন বার্তা পাঠান বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে। এটি ছিল একটি বড় কূটনৈতিক পদক্ষেপ। শুধু একটি বার্তাতেই তারা থেমে থাকেনি। ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা নিজে ঢাকায় আসেন নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তিনি শুধু অনুষ্ঠানে যোগ দিতেই আসেননি, সাথে করে নিয়ে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা একটি বিশেষ চিঠি। সেই চিঠিতে খুব পরিষ্কারভাবে বলা হয়েছিল যে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও সব মতের মানুষকে নিয়ে চলা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। বার্তাটি ছিল পুরোপুরি বন্ধুত্বের, আস্থার এবং আগামী দিনে একসাথে কাজ করার। সাধারণ চোখে দেখলে মনে হবে দুই দেশের মধ্যে যেন কোনো সমস্যাই নেই, সবকিছু একদম ঠিকঠাক চলছে। কিন্তু কূটনীতির ভাষা যতই মসৃণ এবং সুন্দর হোক না কেন, বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে সম্পর্কের পরীক্ষা সব সময় ভিন্নভাবে হয়। জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন এবং এর পরের নানা ঘটনা প্রবাহে দুই দেশের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা আসলে এতটা সহজে এবং দ্রুত কাটানো সম্ভব ছিল না। বিশেষ করে গত ডিসেম্বরে ইনকালাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাতির মৃত্যুকে ঘিরে যে একটি উত্তেজনার সৃষ্টি হয়, তা পুরো পরিস্থিতিকে আরও বেশি সংবেদনশীল করে তুলেছিল। মানুষের মনে অনেক ধরনের ক্ষোভ এবং প্রশ্ন জমেছিল। এমন একটি প্রেক্ষাপটে যখন বিএনপি নিরঙ্কুশ জয় নিয়ে ক্ষমতায় বসল, তখন ভারতের নীতি নির্ধারকদের অনেকেই মনে করেছিলেন নতুন সরকার হয়তো শুরুতেই কোনো ঝামেলায় জড়াতে চাইবে না। তারা হয়তো ভারতের প্রতি অনেক বেশি নমনীয় আচরণ করবে এবং আগের সব বিষয়গুলো এড়িয়ে গিয়ে শুধু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে বাস্তব পরিস্থিতি এবং নতুন সরকারের সিদ্ধান্ত প্রমাণ করে দিল যে ভারতের সেই ধারণা সম্পূর্ণ ভুল ছিল। শুরুতেই বিএনপি সরকার তাদের কাজের মাধ্যমে দেখিয়ে দিল যে সবার আগে বাংলাদেশ নীতিটি শুধু বলার জন্য বলা হয়নি। ক্ষমতায় বসার মাত্র ৩ দিনের মাথায় ঢাকা থেকে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো, যা পুরো কূটনৈতিক অঙ্গনে একটি ভিন্ন এবং খুব কড়া বার্তা পৌঁছে দিল। সিদ্ধান্তটি ছিল ভারতের একটি পরিচিত বাজেট এয়ারলাইন স্পাইস জেটের বিরুদ্ধে। স্পাইস জেটের ওপর বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে সরাসরি নিষেধাজ্ঞা জারি করা হলো। এই সিদ্ধান্তটি অন্য কোনো রাজনৈতিক মঞ্চ থেকে আসেনি, এটি এসেছিল বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে। কারণটা ছিল খুবই সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে স্পাইস জেট বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে আসছিল, কিন্তু এর জন্য যে নির্দিষ্ট নেভিগেশন চার্জ বা ফি দেওয়ার কথা, তারা সেটি দিচ্ছিল না। যে কোনো দেশের আকাশসীমা ব্যবহার করলে সেই দেশের বিমান চলাচল কর্তৃপক্ষকে একটি নির্দিষ্ট ফি দিতে হয়। এটি সারা বিশ্বেই একটি সাধারণ নিয়ম। স্পাইস জেট দিনের পর দিন বাংলাদেশের আকাশ দিয়ে উড়ে গেছে, কিন্তু এই বকেয়া ফি পরিশোধ করেনি। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে তাদের এই বকেয়া টাকা পরিশোধের জন্য বারবার তাগাদা দিয়ে আসছিল। অনেকগুলো চিঠি দেওয়া হয়েছিল, বারবার মনে করিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু স্পাইস জেট বা ভারতীয় কর্তৃপক্ষ এই বিষয়টিতে কোনো কান দেয়নি। তারা হয়তো ভেবেছিল বন্ধুপ্রতিম দেশের এয়ারলাইন হিসেবে তাদের হয়তো কিছুটা ছাড় দেওয়া হবে অথবা বিষয়টি এড়িয়ে যাওয়া যাবে। কিন্তু নতুন সরকার আসার পর পরিস্থিতি পাল্টে যায়। বারবার তাগাদা দেওয়ার পরও যখন তারা কোনো কর্ণপাত করল না, তখন শেষ পর্যন্ত ঢাকা
বাধ্য হয়ে এই কঠোর অবস্থান নেয় এবং তাদের জন্য আকাশপথ পুরোপুরি বন্ধ করে দেয়। এই একটিমাত্র নিষেধাজ্ঞার কারণে ভারতের অভ্যন্তরীণ বিমান চলাচলে বড় ধরনের প্রভাব পড়ে। বিশেষ করে কলকাতা থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে যাতায়াতের ক্ষেত্রে স্পাইস জেট একটি বড় সংকটে পড়ে যায়। ভারতের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর যোগাযোগ ব্যবস্থা বেশ কঠিন। মাঝখানে রয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবে কলকাতা থেকে গুয়াহাটি বা ইম্ফলে যাওয়ার সবচেয়ে সহজ এবং দ্রুত পথ হল বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে সোজা উড়ে যাওয়া। কিন্তু আকাশপথ বন্ধ হয়ে যাবার কারণে স্পাইস জেটের ফ্লাইটগুলোকে এখন বাংলাদেশ এড়িয়ে অনেক লম্বা পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। ভারতের ওই সরু শিলিগুড়ি করিডোর বা যাকে চিকেন স্নেক বলা হয়, সেই দিক দিয়ে ঘুরে যাওয়ার কারণে তাদের সময় এবং খরচ দুটাই অনেক বেড়ে গেছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে বৃহস্পতিবার থেকে স্পাইস জেটের উড়োজাহাজগুলো তাদের পুরনো রুট বাদ দিয়ে নতুন বিকল্প রুট ব্যবহার করতে শুরু করেছে। এই বিকল্প রুটে যাওয়ার কারণে আকাশে উড্ডয়নের সময় আগের চেয়ে অনেক বেড়ে গেছে। উড্ডয়নের সময় বেড়ে যাওয়ার মানে হল উড়োজাহাজগুলোকে আগের চেয়ে অনেক বেশি জ্বালানি পোড়াতে হচ্ছে। আর এভিয়েশন বা বিমান চলাচলের ব্যবসায় জ্বালানি খরচ একটি অনেক বড় বিষয়। একটুখানি পথ ঘুরে যাওয়ার কারণে তাদের যে পরিমাণ অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছে তা এয়ারলাইন্সটির জন্য একটি বিশাল আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই খরচের কারণে তাদের ওই রুটের ফ্লাইটগুলো চালানো এখন লাভের বদলে লোকসানের কারণ হয়ে দাঁড়িয়েছে। অবশ্য স্পাইস জেটের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তেমন কোনো বড় সমস্যার কথা প্রকাশ্যে স্বীকার করা হয়নি। সংস্থাটি একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে যে এটি তাদের নিয়মিত ব্যবসায়িক প্রক্রিয়ার একটি সাধারণ অংশ মাত্র এবং বিষয়টি নিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে তাদের আলোচনা চলছে। তারা দাবি করেছে যে এই নিষেধাজ্ঞার কারণে তাদের কোনো ফ্লাইট বাতিল করতে হয়নি এবং যাত্রীদের সেবায় এর কোনো বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না। এমনকি তারা 2023 সালের মধ্যে দৈনিক 300-র বেশি ফ্লাইট পরিচালনার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সেই লক্ষ্যমাত্রার কথাও আবার স্মরণ করিয়ে দিয়েছে। তারা বোঝানোর চেষ্টা করেছে যে তারা খুব ভালো অবস্থানে আছে এবং এই সামান্য সমস্যা তাদের ব্যবসায় কোনো প্রভাব ফেলবে না। তবে স্পাইস জেটের এই আশ্বস্ত করার চেষ্টায় ভারতের শেয়ার বাজার বা বিনিয়োগকারীরা মোটেও শান্ত হয়নি। বাজারের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন এবং নেতিবাচক। ভারতের বম্বে স্টক এক্সচেঞ্জে স্পাইস জেটের শেয়ারের দাম খুব দ্রুত প্রায় 1% কমে গিয়ে 16.81 রুপিতে দাঁড়ায়। বিনিয়োগকারীরা বুঝতে পেরেছিল যে বাংলাদেশের আকাশপথ ব্যবহার করতে না পারার কারণে স্পাইস জেটের পরিচালন ব্যয় অনেক বেড়ে যাবে, যা কোম্পানির লাভের খাতায় বড় ধাক্কা দেবে। এর পাশাপাশি গত ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানির 269.27 কোটি রুপি লোকসানের তথ্য সামনে আসে। আগে থেকেই এত বড় লোকসানে থাকা একটি কোম্পানি যখন নতুন করে এমন রুট বদলের অতিরিক্ত খরচের মুখে পড়ে তখন বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। এই সব মিলিয়ে স্পাইস জেট বাণিজ্যিকভাবে বেশ বড় একটি চাপের মুখে পড়ে যায়। বাংলাদেশের এই সিদ্ধান্তটি নিয়ে এখন দেশে এবং বিদেশে সব জায়গায় নতুন মাত্রায় আলোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছেন। একদল বলছেন এটি নিছকই একটি আর্থিক শৃঙ্খলার প্রশ্ন। একটি এয়ারলাইন্স সেবা নিয়েছে কিন্তু তার টাকা দেয়নি, দীর্ঘদিন বকেয়া ফেলে রেখেছে। এমন অবস্থায় বকেয়া আদায় যে কোনো দেশই এমন পদক্ষেপ নিতে পারে। এর মধ্যে কোনো রাজনীতি খোঁজার কিছু নেই। পাওনা টাকা আদায় করা একটি রাষ্ট্রের স্বাভাবিক প্রশাসনিক কাজ। যদি কোনো সাধারণ মানুষও এমন বিল না দেয় তার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এখানেও ঠিক তেমনটাই ঘটেছে। আবার অন্য দল দেখছেন এর ভেতরের গভীর কূটনৈতিক বার্তা। তারা বলছেন বিষয়টি শুধু আঙ্কিক সংখ্যায় সীমাবদ্ধ নয়। বন্ধুত্ব মানে এই নয় যে কেউ বছরের পর বছর সুবিধা নেবে কিন্তু নিয়ম মানবে না। জাতীয় স্বার্থের বিষয়ে কোনো আপোষ করা হবে না এবং প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতেও এখন ঢাকা আর পিছোপা হবে না, এই বার্তাটি ভারত এবং সারা বিশ্বকে দেওয়া হয়েছে। আগের দিন শেষ, এখন সবার আগে নিজের দেশের স্বার্থকে বড় করে দেখা। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।